রেকর্ডিং। গাইস, আমি শুরু করে দিচ্ছি, আমি আর ওয়েট করব না। সো যারা যারা হচ্ছে গিয়ে অলরেডি আছেন তারাই দেখতে পারতেছেন, আর যারা নাই তারা পরে ভিডিও দেখে প্র্যাকটিস করে নিতে পারবেন, সমস্যা নেই। সো এই পর্যায়ে আমি প্রথমে অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করার পরে আমার ইন্টারফেসটা চলে আসলো। এটা হচ্ছে আমার অ্যাডোব ইলাস্ট্রেটর ইন্টারফেস। এটা আপডেট, তাই এটার ইন্টারফেসটা এরকম। আর যেটা আপনার একটু ওল্ড, সেটার চেহারাটা আপনার এর আগে যে আমরা ফটোশপ যেভাবে ওপেন করেছিলাম সেম ওরকম চেহারা। সো এইটার ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, দেখতে ঠিক এরকম। সো এখান থেকে আমরা কিভাবে একটি নতুন পেজ ওপেন করব, এখানে দেখেন ক্রিয়েট এ নিউ অথবা ওপেন, যে কোনো একটা অপশন আছে। এখানে A4, পোস্ট কার্ড, ওয়েব লার্জ, আইফোন, এগুলো হচ্ছে কি ডিফল্ট ভাবে কিছু সাইজ। সো এই সাইজগুলো দিয়ে চাইলেই আমরা যে কোনো ডিজাইন তৈরি করতে পারি। অর্থাৎ যদি ওই ডিজাইনটা এই সাইজের হয়, অর্থাৎ আপনার যদি ওয়েব লার্জের একটি ডিজাইন লাগে তাহলে আপনি এখান থেকে ওয়েব লার্জ নিতে পারতেছেন। আইফোনের লাগলে আইফোন নিতে পারতেছেন। A4 লাগলে A4 পেপার যেগুলো আছে সেগুলো লাগলে এখান থেকে নিতে পারতেছেন। অথবা ডিফল্ট ভাবে যদি আপনি কোনো ফাইল ওপেন করতে চান তাহলে এখান থেকে ওপেন করতে পারতেছেন। সো আমরা যেহেতু ক্রিয়েট এ নিউতে যাব, আমরা যেহেতু নতুন একটা প্রজেক্ট তৈরি করব, সো আমরা ক্রিয়েট এ নিউতে যাব। হ্যাঁ, সবাই আছেন? আচ্ছা, আমি একটা কল আসছিল তো। আচ্ছা, ওয়েল। সো দেখেন, আমাদের এই যে ক্রিয়েট নিউতে নিউ ডকুমেন্ট নেওয়ার পরে এই পেজটা আসলো। এখানে কিন্তু ডিফল্টে A4 পেজটা চলে আসলো। এছাড়াও এখান দেখেন মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, ভিডিও, আর্ট, ইলাস্ট্রেশনস, হ্যাঁ, যেটা দরকার আর কি। ডিফল্ট ভাবে যদি কোনো সাইজ দরকার পড়ে তাহলে এখান থেকেই পাওয়া যাচ্ছে, আর আলাদা করে কাস্টমলি কিছু করার দরকার পড়তেছে না। আর কাস্টমলি কিভাবে করব? কাস্টমলি আনটাইটেলড ওয়ান, এখানে যদি আমি লিখি একটা ডিজাইন, যে মনে করেন যে আমি লিখলাম হোম, একটা হোম লিখলাম আমি ফর এক্সাম্পল। সো এখানে হোম লেখার পর এখানে কিন্তু আপনার টু 210 মিলিমিটার্স চলে আসলো। এখানে আমি মিলিমিটার্সও ইউজ করতে পারি, অথবা পয়েন্টস, পিকাস, ইঞ্চিস, পিকজেলস ইউজ করতে পারি। সাধারণত আমাদের ইঞ্চিস এবং পিক্সেলেই আমরা বেশি কাজ করি, মিলিমিটারেও খুব কাজ করি না যে তা না, কিন্তু খুব কম করি আর কি। ইঞ্চির পরে সেটাকে কনভার্ট করে মিলিমিটারে নেওয়া যায়। তাহলে A4 সাইজের সাইজটাকে যদি কেউর কাছে জিজ্ঞেস করা হয় তাহলে তারা কিন্তু বলবে ইঞ্চিতে, যে 8 ইঞ্চি বা 11 ইঞ্চি এরকম ভাবে বলবে, বা 11/8। কিন্তু মিলিমিটার্সে কিন্তু অনেকেই বলতে পারবে না। অর্থাৎ মিলিমিটার্সে কিন্তু সেটা আসে 210 মিলিমিটার্স বাই 297 মিলিমিটার্স। সাধারণত সবাই ইঞ্চিতেই এই বিষয়টা চেনে। সো এটা গেল। এবারে এখানে দেখেন ব্লিড, ব্লিড মানে ব্লেড অপশনটা আছে। এই ব্লেড অপশনটা কি? ব্লেড অপশনটা হচ্ছে দেখেন টপ, বটম, লেফট, রাইট, হ্যাঁ। এই ব্লেড অপশনটা হচ্ছে মূলত আপনি যে প্রিন্টের জন্য যে জায়গা থেকে কেটে কেটে ফেলবেন প্রিন্টের জন্য, সেটা মূলত ব্লেড বোঝাচ্ছে। সো এই ব্লেডটা আসলে প্রয়োজন নাই। এই ব্লেডটা আমরা ম্যানুয়ালি নিব, এইভাবে নিলে আমরা পরে ঝামেলায় পড়তে হয়। সো এই জন্য আমরা ম্যানুয়ালি ব্লেডটা নিব। সেইটা আমাদের যখন ডিজাইনের ক্ষেত্রে কোনো ডিজাইন করব তখন। সেই পর্যায়ে আমি জাস্ট একটা নিউ ডকুমেন্টস নিয়ে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এখানে আর কোনো সেটিংস নাই। এই যে মোর সেটিংসে, এখানে একটা মোর সেটিংস অপশন আছে। সেই মোর সেটিংসে যখন আপনি ক্লিক করবেন তখন এই মোর সেটিংসটা এইভাবে দেখা যাবে, যে এটার প্রোফাইল কাস্টম। সো এখানে দেখেন কালার মোড, সিএমওয়াই কে ডিফল্ট। এখানে কালার মোডটার দিকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কালার মোড সিএমওয়াই কে আর আরজিবি। এখন আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটাকে অবশ্যই সিএমওয়াই এবং আরজিবির দিকে খেয়াল রাখতে হবে। ডিজাইনটা কি আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন? আপনি কি ডিজাইনটা আপনার ফেসবুক প্রোফাইল পিকচার
ফেসবুক কভার ফটো, টুইটার প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনি কি এটা ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করবেন নাকি এটা প্রিন্ট আউট করবেন? যদি আপনি এটা ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করেন তবে আপনাকে এখানে সিএমওয়াই কে দেয়া যাবে না, এখানে 8 জিবি রাখতে হবে। আর যদি আপনি এখানে এটা প্রিন্ট আউটের জন্য বানান তাহলে অবশ্যই আপনাকে সিএমওয়াই কে দিতে হবে। এই জায়গা এই অপশনটা আপনাদের মনে রাখতে হবে। এখানে হাই কত আছে এটা আপনার দেখার বিষয় না, এখানে আপনার যে 300 আছে এটাই থাকবে, ডিফল্ট এটাই থাকবে। সো এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে একটা জিনিস দেখেন, ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনি যে এই পেজটা এখন দেখেন ওয়াইড আছে কি 11 বাই, হাইট আছে 8 বাই 27। আবার যদি এটাকে আপনি ঘুরায় দেন অর্থাৎ আপার কেস করে দেন, অর্থাৎ এটা যদি হাইটলি দেন তখন কি হবে? তখন দেখতে পাচ্ছেন যে হাইটে এবার বেড়ে গেছে এবং ওয়াইটে কমে গেছে। সো এটা হচ্ছে ওরিয়েন্টেশন, ঘুরিয়ে ফেলা আর কি। হ্যাঁ, এরকম কিছু। ইউনিট ইঞ্চিতে আছে। নাম্বার অফ আর্টবোর্ডস, আপনি কয়টা আর্টবোর্ড নিতে চাচ্ছেন, কয়টা পেজ নিতে চাচ্ছেন সেটা বোঝাচ্ছে। আপনি যদি ব্রোশিয়ার ডিজাইন করেন 4-5 পেজের, 10 পেজের ব্রোশিয়ার ডিজাইন করেন তখন আপনাকে এরকম ভাবে 4-5টা পেজ নিতে হবে, কিন্তু আমরা এখন কি করব, একটা ডিজাইন করবো, এই জন্য একটা পেজই নিচ্ছি। সো এইভাবে আপনি নিতে পারতেছেন। দেন ক্রিয়েট ডকুমেন্ট, অ্যান্ড এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করে ফেললেন, দেন হয়ে গেল, এই পেজটা চলে আসলো। মজার বিষয় হচ্ছে যে ইলাস্ট্রেটরে আপনাকে কোনো কিছু সেটিংস করতে হবে না, ইলাস্ট্রেটরে যা আছে বাই ডিফল্ট আপনি তাই ব্যবহার করবেন। এখানে শুধু আপনি এই কাজটা করতে পারেন যে এই সবগুলোকে নিয়ে এই সাইডে চাপায় সাইডে সাইড করে দিতে পারেন। আমি যেটা করি আর কি, আমি এইভাবে এলোমেলো না রেখে আমি কি করি, সবগুলোকে এই সাইড করে চাপায় রাখি। সো এই ফটোশপের মতো এরকমই অনেকটা। লেয়ারটা এটার ভিতর দিয়ে দিলাম, এটার ভিতর দিয়ে দিলাম। এই তীর চিহ্ন ঠিক পাশেই আমি একে টান দিয়ে ধরলাম, তীর চিহ্নটা ঠিক উপরে, এটাকে টান দিয়ে সাইড সাইড করে নিয়ে গেলাম। সো এইগুলো আসলে তেমন একটা ম্যান্ডেটরি না। ফটোশপে যেভাবে আমাদের লেয়ার এবং পাথের কম্বিনেশনে কাজ করা লাগতো, মজার বিষয় হচ্ছে ইলাস্ট্রেটরে ওইটা একদমই লাগে না। আছে অপশন আছে, অপশন আছে, পাথ লেয়ারের অপশন আছে, কিন্তু আমাদের লাগে না, কারণ আমরা এইখানে বসেই অর্থাৎ ইন্টারফেসে বসেই আমরা কিন্তু এটাকে ধরে ফেলতে পারতেছি, অর্থাৎ এই জন্য আর কি সেটিংস কোনো কিছু কমপ্লিট করা লাগে না। এরপরে আমরা ফটোশপে যেরকম ভাবে কিবোর্ড শর্টকাট বা আমরা যে প্রিফারেন্সে গিয়ে যে কিছু শর্টকাট অ্যাড করতাম, এই এখানেও সেম ভাবে কিছু শর্টকাট আপনি অ্যাড করতে পারেন। সো এখানে আসলে ওইরকম ভাবে প্রয়োজনীয় কোনো শর্টকাটের প্রয়োজন নাই। তবে আপনি কিছু পারফরমেন্সের দিকে খেয়াল রাখতে পারেন, যে আপনার যেখানে কমানো বাড়ানো আছে সেগুলো খেয়াল রাখতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে কি আপনার অটো সেভের যে অপশনটা। যেমন ধরেন আপনি এখানে কালারের বিষয়টা আছে, কালারটা আপনি আম, কোন কালারটা রাখবেন সেটা আপনি দেখতে পারেন। আমি ব্ল্যাক ইউজ করি বেশিরভাগ, এটা আমার কাছে ভালো লাগে। পারফরমেন্স, সো পারফরমেন্স এখানে আনডু কন্টেন্টসের জায়গায় আপনি 200 দিয়ে দিতে পারেন। রিকোয়ার্স মোর মেমোরি অ্যান্ড মে ইম্প্যাক্ট পারফরমেন্স। সো এখানে আপনার এই ডিফল্ট ভাবে 100 আছে, আপনার মেমোরির উপরে ডিপেন্ড করবে যে আপনার আসলে কতটুকু। হ্যাঁ, এরপরে হচ্ছে কি আপনার এই যে এখানে অটোমেটিকলি সেভ রিকভারি ডাটা এভরি 2 মিনিটস, এভরি 1 মিনিট দিয়ে দিবেন। এভরি 1 মিনিট পর পর এটা অটোমেটিকলি রিকভার্ড হয়ে যাবে। এক্সাম্পল 100K ব্ল্যাক, এক্সাম্পল রিচ ব্ল্যাক। সো আপনি এইগুলা এই যে যা আছে এইগুলাই থাকবে, এখানে আর কোনো সেটিংসের প্রয়োজন নেই। ওকে, সো এই পর্যায়ে আমাদের ডকুমেন্ট ক্রিয়েটটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা একটু টুলসের ব্যবহারগুলো দেখব, যে এই টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয়। সেম প্যানেল আছে এই রাইট সাইডে, উপরে মেনুস আছে, বাম সাইডে লেফট আছে। অর্থাৎ আমরা এইগুলো টুলস এক একটা টুলসে ধরবো, আর এখান থেকে অপশন এবং মেনুস এবং প্যানেলস এই অপশনগুলো ব্যবহার করে আমরা কাজ করব। সো
আমি প্রথমেই যে একটি টুলস ধরলাম, এই টুলসটার নাম হচ্ছে রেক্টিঅ্যাঙ্গেলস টুল। উপর থেকে 5 নাম্বার টুলসটা ধরছি, রেক্টিঅ্যাঙ্গেলস টুল। এই রেক্টিঅ্যাঙ্গেলের কাজ কি? রেক্টিঅ্যাঙ্গেলের কাজ হচ্ছে এরকম একটা বক্স নেয়া। আবার দেখেন এই রেক্টিঅ্যাঙ্গেল রাইট বাটনে ক্লিক করলে এরকম একটা গোল হয়ে যাচ্ছে। সো আবার পলিগনালে ক্লিক করলে এরকম একটা 5 তারকা হয়ে যাচ্ছে। এরপরে স্টার, এটা তারার মতো হয়ে যাচ্ছে। এরপর এখানে আছে লাইন, সো এটা একটা লাইন হয়ে যাচ্ছে। সো এই 5টা টুলসের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে এখানে। এবারে এই 5টা টুলসের ব্যবহারগুলো আমরা একটু সঠিকভাবে শিখব। আমি সিলেক্ট করে অল সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি যদি ফটোশপ এই জিনিসটা করতে করতে চাইতাম তাহলে করতে পারতাম? কখনোই করতে পারতাম না, কারণ আমরা যদি অল সিলেক্ট করে ডিলিট করতে হইতো তাহলে অল লেয়ার সিলেক্ট করে ডিলিট করতে হইতো। তাহলে আমরা এই জন্য আগে ফটোশপটা শিখলাম, যাতে কঠিনটা আমরা একটু আগে শিখলাম, দেন আমরা সহজটা এখন শিখতেছি। সো এবারে আমি এখান থেকে একটি অপশন নিলাম, যে অপশনটি হচ্ছে গিয়ে রেক্টিঅ্যাঙ্গেল, এবং এই রেক্টিঅ্যাঙ্গেল দিয়ে আমি একটি ঘরের মতো নিলাম। দেখেন ছোট ছোট দুইটা ঘরের মতো নিলাম। এই ঘরগুলোর ভিতরে এবার আমি কালার দিয়ে দিব। সো কালার, এর ভিতরে আমি একটা কালার দিয়ে দিই। দেখেন এইখান থেকে সিলেক্ট করে এই যে রেক্টিঅ্যাঙ্গেল সিলেক্ট করলাম, আর এখান থেকে অপশন থেকে যদি আমি বিভিন্ন কালার অপশন আছে, সো আমি কালার সিলেক্ট করে ফেলতে পারি। এটা ওপেন হয় নাকি? এখানে ক্লিক করলে অনেক ধরনের কালার চলে আসতো। সো এছাড়াও আমাদের উইন্ডোজ থেকে আমরা কালার্স খুঁজে নিতে পারি। কালার, এই যে কালার আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন কালার। সো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার এখানে চাইলেই প্লেস করে দিতে পারি, যে কোনো কালার। এরপরে আবার যদি আমি এইটাই দিই তাহলে এটাও দিতে পারতেছি। আবার দেখেন আমি যদি চাই যে আমার এই স্টোকের কালার করব, অর্থাৎ আমি যদি স্টোকটাকে বাড়াই দিতে চাই, তাহলে দেখেন এই যে সাইড থেকে একটা বর্ডার অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। সো আপনি যদি বর্ডারে কালারটা দিতে চান তাহলে আবার বর্ডারে কালার দিতে পারবেন এখান থেকে। অর্থাৎ এই বাই ডিফল্ট আপনি উপরে যেটা থাকবে সেটার উপরে কালারে ক্লিক করলেই কালার হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনি কালার মোডটা নিতে পারেন। এবার আন্ডুর বিষয়টা আসি। আমরা ফটোশপে কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডু দিতাম, ইলাস্ট্রেটর আমরা দিব যা শুধু কন্ট্রোল জেড। ফটোশপে যেটা দিয়ে রিডু দিতাম, ইলাস্ট্রেটর সেটা দিয়ে আন্ডু দেওয়া যায়। কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে কি আন্ডু, কন্ট্রোল জেটে হচ্ছে কি আন্ডু আসে। হ্যাঁ, কন্ট্রোল শিফট জেটে হচ্ছে কি রিডু, কন্ট্রোল জেটে আন্ডু, কন্ট্রোল শিফট জেটে হচ্ছে কি রিডু। সেভাবে আন্ডু রিডু গেল। এবারে দেখেন এই যে সিলেকশনটা, প্রথম যে সিলেকশনটা, এটা দিয়ে আসলে সবগুলো সিলেক্ট করে, অল সিলেক্ট অপশন। আর এই যে পরের যে সিলেকশন টুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, অর্থাৎ এটা দিয়ে স্পেসিফিকলি কোনো কর্নারকে সিলেক্ট করা হয়। অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আসলে স্পেসিফিকলি কোনো কর্নারকে সিলেক্ট করা হয়। সো এই যে স্পেসিফিকলি আমি কোনো কর্নারকে সিলেক্ট করলাম এখান থেকে। হ্যাঁ, দেখেন সেইগুলো হচ্ছে কি আর কি একটু কিছু কাজ করলাম, কিছু উল্টাপাল্টা এদিক সেদিক করলাম। এটা হচ্ছে মূলত বুঝাইলাম যে কিভাবে আসলে এই সিলেকশন টুলগুলো কাজ করে। সো এই যে সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটা টুলস আমাদের অনেক ব্যবহারে অনেক অনেক কাজে লাগবে। সো আমি প্রথমেই যদি আম, একটা কিছু আর্ট করতে চাই তাহলে আমি সেটা আর্ট করি। মনে করুন যে উম, এখন কথা হচ্ছে এই আর্টবোর্ডটাকে যদি আমি বড় করতে চাই তাহলে সেভাবে সেটা কিভাবে করব। এখানে দেখেন একটা টুলস আছে, যে টুলসটার নাম হচ্ছে আর্টবোর্ড টুলস। এই আর্টবোর্ড টুলটা দিয়ে আসলে এটাকে চাইলে এভাবে টান দিয়ে বড় করে ফেলানো যায়। ব্যাস, আপনি চাইলে এটাকে করে ফেলতে পারলেন। এখানে জুম টুল আছে, এটা দিয়ে জুম করা যায়। এই জুম করার পরে আপনি যদি অল্টারে প্রেস করেন তাহলে এটার মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাচ্ছে। আবার প্লাসে ক্লিক করলে, আবার প্লাসে ক্লিক করা লাগে, তাহলে এমনিতেই জুম হচ্ছে। স্পেস দিয়ে জায়গা পরিবর্তন করলেন, অল্টারে ক্লিক করলে জুম আউট হচ্ছেন, আর এমনিতে নর্মালি প্লাস হচ্ছে। সো এইভাবে আপনি ইজিলি কিন্তু
এই জুম আউটটা করতে পারতেছেন। অর্থাৎ জুম টুলটা সিলেক্ট করবেন, জাস্ট জুম টুলটা সিলেক্ট করলেন, এরপরে জুম করলেন যে কোনো জায়গায়। এখন আবার এখান থেকে হ্যান্ড স্পেস ধরে হ্যান্ড টুল দিয়ে চাপায় নিয়ে আবার যেখানে জুম আউট করা দরকার সেখানে আপনি অল্টার প্রেস করে জুম আউট করে ফেললেন, বাস শেষ, সিম্পল হয়ে গেল। সো এই পর্যায়ে আমি একটি রেক্টেঙ্গেলস টুলস দ্বারা আমি একটি ডিজাইন করব। যেমন ধরুন আমি একটি যদি ডিজাইন করতে যাই, ফর এক্সাম্পল রেকর্ড চালু আছে, সমস্যা নেই। সো আমি একটি ডিজাইন করতে যাই, যেমন ধরেন আমি একটি রেক্টেঙ্গেল নিলাম। এবার দেখেন এই রেক্টেঙ্গেলটা নিলাম এইভাবে, এই রেক্টেঙ্গেলটা আমি যে কোনো কিছু একটা বানিয়ে ফেলছি, দেখেন কি হয় বানাতে গিয়ে আমি কি বানিয়ে ফেলি দেখেন। আচ্ছা, সো দেখেন আমরা একটি রেক্টেঙ্গেল নিলাম। হ্যাঁ, আমি আবার একটু দেখাচ্ছি, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। এবার এই রেক্টেঙ্গেলটা দিয়ে আমি একটি এখান থেকে কালারগুলো আমি একটু চেঞ্জ করে নিই এবার। আর হচ্ছে গিয়ে এই কালারটা আমি একটু চেঞ্জ করে কালারটা মনে করেন যে আমি একটু এই কালারটা নিলাম, যে কোনো একটা অ্যাশ কালার নিলাম। হ্যাঁ, যে কোনো একটা অ্যাশ কালার নিলাম, একটু ইয়েলোর মধ্যে একটু অ্যাশ কালার নিলাম, মনে করেন যে ব্যাস এই কালারটা নিলাম। নেয়ার পরে আমি রেক্টেঙ্গেল টুলসটা দিয়ে একটা ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিলাম। এবার এটা স্ট্রোকটা অফ করে দিচ্ছি, স্ট্রোকটা এখান থেকে কমায় দিলাম, স্ট্রোকটা একেবারে অফই করে দিলাম। এরপরে পেন টুলটা দ্বারা আমি একটি সিলেকশনের, এখন এটাকে আমি ডিসিলেক্ট করতে চাচ্ছি, বাইরে ডিসিলেক্ট করার জন্য বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট হয়ে গেল, এটার কাজ শেষ। এবার আমি পেন টুলটা নিলাম, পেন টুলটা নিয়ে ঠিক এই এখানে দেখেন আমার স্মার্ট অবজেক্ট আমাকে বলে দিচ্ছে যে তুমি এদিকে এদিক যাও, এটা করো। অর্থাৎ এটার মজার বিষয় হচ্ছে যে আমার স্মার্ট অবজেক্ট আছে এবং স্মার্ট অবজেক্ট আমাকে অনেক হেল্প করতেছে। সেই স্মার্ট অবজেক্টটা আপনারা পাবেন ভিউ থেকে, স্মার্ট স্মার্ট গাইডস। সো এই স্মার্ট গাইডটা আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন যদি না থাকে আপনাদের। সো আমি এখান থেকে ক্লিক করে একেবারে একটা আহ, এই পর্যন্ত একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এবারে আমি এই লাইনটাকে স্ট্রোক বাড়াই দিব। সো আমি টুলসটা চেঞ্জ করে ফেলি, জুম টুলে যাই। সো এইভাবে টুলস চেঞ্জ করলে আপনার সিলেকশন টুলটা দিয়ে আমি এটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে স্ট্রোক বাড়ালাম, টুল চেঞ্জ করার ফলে এটা আমার চেঞ্জ হয়ে গেছে। সো আমি এটার স্ট্রোকটা আমি মোটামুটি 5 পিক্সেল দিলাম, দেওয়ার পর আমি এটার কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম। সো ব্ল্যাক করে দেওয়ার পরে এবারে আমি দেখেন এটা কি করি, আমি এখান থেকে আরেকটা টুলস নিলাম, যে টুলসটার নাম হচ্ছে গিয়ে আপনার এখান থেকে দেখেন পলিগনাল টুল। এই পলিগনাল টুলটাকে যখন আমি একটু টান দিলাম, টান দেওয়ার পর আমি ক্লিকটা ছাড়ি নাই, না ছাড়ে আমি কি করছি, এটাকে ডাউন অ্যারোতে ক্লিক করলাম, ডাউন অ্যারোতে ক্লিক করার পর এটা ত্রিভুজের মতো একটা শেপ চলে আসলো। দেন শিফট ধরে আমি এটাকে বড় করে ফেলতেছি, দেখেন বড় হয়ে গেল। সো আমি এবার এটাকে উপরে বসাই দিই, এবারে আমি দেখেন টান দিয়ে একেবারে নিচের দিকে নিয়ে আসি, কেমন দেখা যাচ্ছে এখন। সো আমি এটাকে স্ট্রোকটাকে অফ করে দিব, স্ট্রোকটাকে অফ করে দিলাম। এরপর এটা কালারটা আমি চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিলাম। সো এখন দেখেন আমার জিনিসটা কিরকম লাগছে, কিন্তু একটি ঘরের মতো হয়ে গেল, তাই না? একটা ঘর ডিজাইন করে ফেললাম। ব্যাস আমি এই কালারটা দিয়ে দিলাম, একটা ঘরের মতো হয়ে গেল। এবার এই ঘরটায় যদি একটা দরজা জানালা থাকে তাহলে কিন্তু আরেকটু বেশি ভালো লাগছে, তাই না? তাহলে আমি একটা দরজা জানালা দেওয়ার চেষ্টা করি। রেক্টেঙ্গেল টুলসটা নিলাম, আবার টুলসটা নিয়ে আমি এই বরাবর একটা দরজা দিয়ে দিলাম। এই দরজাটা এটা কালারটা দিয়ে দেবো, এই যে এই কালারটা, যে ভিতরে একটু কালো কালো ভাব থাকবে। এবার এই দরজাটা যদি
একটা থাকতো, একটা যদি মনে করেন যে দরজা থাকতো, অর্থাৎ কি বলে খোলার জন্য, ওপেন ক্লোজ করার জন্য যদি একটা শেপ থাকতো, একটা পাটি থাকতো, তাহলে মনে হয় বেশি ভালো হতো। তাহলে আমরা ওইটা বানাবো। ওইটা কিভাবে বানাবো একটু দেখি। ওইটা বানানোর জন্য আমি ধরেন এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল টুলস নিলাম। এই টুলসটা নিয়ে আমি এখান থেকে এই এতটুকু একটু একটু বড় করে ফেললাম। একটু বড় করে আমি এটাকে মনে করেন যে একটা কালার দিয়ে দিলাম। কি কালার দেওয়া যায়? হালকা একটু হোয়াইটের মধ্যে কিছু একটা, বা আমি ডিফারেন্টলি এরকম একটা কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই কর্নারটাকে সিলেক্ট করে আমি এবার ডাউন অ্যারোতে ক্লিক করে চার পাঁচটা অ্যারোতে ক্লিক করলাম। আবার এই সাইডের এই নিচেরটাকে ক্লিক করে আমি উপরে চার পাঁচটা অ্যারোতে ক্লিক করলাম। এবার দেখেন দূর থেকে দেখেন, একটু দূর থেকে দেখেন কি মনে হচ্ছে যে দরজাটা খুলছে। আপনি ডাক দিয়েছেন বাসায় কেউ আছেন, সাথে সাথে দরজাটা খুলে দিল। সো এরকম মনে হচ্ছে। দেন ডিরেক্ট, এবার একটু দরজাটা যদি তালা চাবি থাকতো তাহলে একটু বেশি ভালো লাগতো। আমরা একটু তালা চাবি বানাই দিই এটা দরজাটার ভিতরে। তো তালা চাবি বানানোর জন্য আপনি ইলিপস টুলটা যান। ইলিপস টুলটা গিয়ে এখান থেকে একটা রাউন্ড একটা ইলিপস নেন, এটার ভিতরে কালো দিয়ে দেন। হুম। এরপরে আপনি আরেকটা রাউন্ড নেন এই যে এইভাবে, অথবা আপনি এই যে এখান থেকে রেক্টেঙ্গেলটা নেন। রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে এই যে রেক্টেঙ্গেলটা নিলাম, রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে আপনি এই যে এটাকে একটু এভাবে বড় করে দিলেন। বড় করে দেওয়ার পরে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আপনি মানে এই প্রত্যেকটা কর্নারকে আপনি আলাদা আলাদা করে সিলেক্ট করবেন ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে। দেখেন ডিরেক্ট সিলেকশন টুলটা ডিরেক্ট সিলেকশন টুলটা ধরার পর দেখেন প্রত্যেকটা ভিতরে একটা বুলেট পয়েন্ট চলে আসে। বুলেট পয়েন্টের ভিতরে টান দেন, টান দিলে এটা একটু রাউন্ড হয়ে যাবে। সো এই দুইটাকে এবার সিলেক্ট করেন। এই দুইটাকে সিলেক্ট করে আপনি চাইলে এটাকে অ্যালাইন করতে পারবেন। দুইটা সিলেক্ট করবে দেখেন উপরে অ্যালাইন বার চলে আসছে। সো এই অ্যালাইন করে আপনাকে মাঝখানে নিয়ে আসলেন। এবার সিলেকশন টুল দিয়ে ধরতে হবে, তাহলে অ্যালাইনটা হবে। ব্যাস অ্যালাইন হয়ে গেছে। সো এই যে আপনার যে দরজাটা, সেই দরজাটা কিন্তু একটা মোটামুটি লকার হয়ে গেল। হ্যাঁ, এবারে আপনার যে ঘরটা আছে সেই ঘরটা যদি একটা জানালা থাকতো তাহলে আরেকটু ভালো হতো না? তাহলে আমরা আরেকটা ছোট ছোট জানালা দেই। দেখেন এই জানালাটার আমি একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম। এই কালারটা দিয়ে দিলাম। এবার জানালাটার ভিতরেও যদি আপনার দরজা থাকতো তাহলে কিভাবে, মানে লকার থাকতো তাহলে কিভাবে করতাম আমরা? সেম ভাবেই, আগের মতো ভাবেই। সো এটার একটা কালারটা একটু চেঞ্জ করে দেন। এটা একটু চেঞ্জ করে দিলাম। আবার ডিরেক্ট সিলেকশন টুলটা নেন, উপরেরটা অ্যান্ড এই নিচেরটা, এই দুইটাকে সিলেক্ট করে আপনি মনে করেন যে একটু উপরের দিকে উঠাই দিলেন, আর এটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে নামাই দিলাম। সো এটাকে এখন আমি উল্টাই দিব, ডুপ্লিকেট করে উল্টাই দিব। আবার সিলেকশন টুলটা ধরে একটু চাপায় ছোট করি। সো আবার ডিরেক্ট সিলেকশন টুল, এবার রাইট বাটনে ক্লিক করে দেখেন একটা অপশন আছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে গিয়ে আপনি যদি রিফ্লেক্ট করেন, রিফ্লেক্ট এখানে দেখেন ভার্টিক্যালি কপি দেন, ভার্টিক্যালি কপি দেন, তাহলে এটা কিন্তু পুরোটা ঘুরে গেছে, একটা কপি হয়ে ডুপ্লিকেট হয়ে ঘুরে গেছে। এবার আপনি টান দিয়ে এই যে সাইডে নিয়ে যান, দেখেন কি হলো। এটা একটা অন্যরকম একটা জানালা হয়ে গেল। আচ্ছা আমরা ফটোশপে মনে আছে যে কিভাবে আমরা ফটোশপের মধ্যে আমরা কিন্তু গ্রুপ করতাম। সো এখানেও আপনি গ্রুপ করতে পারবেন। ফটোশপে আমরা কন্ট্রোল জি দিলে গ্রুপ হইতো, এখানেও কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে, অথবা রাইট বাটনে ক্লিক করে গ্রুপে টিপ দিলেও গ্রুপ হয়ে যাচ্ছে। এবারে ফটোশপে যেভাবে আমরা অল্টার ধরে একটা ডুপ্লিকেট করতাম, এখানেও সেম ভাবে অল্টার ধরলেই আপনি ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, শিফট ধরলে সমান্তরাল ভাবে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তাহলেই দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা বাড়ি হয়ে গেল। স্বপ্নের সেই বাড়ি হয়ে গেল আমাদের, তাই না? এবারে আমি আপনাদেরকে একটা গাছ বানানো শিখাবো। সো এখান থেকে মনে করেন যে একটা গাছ এদিকে যাচ্ছে। আমি একটা টুলস নিয়ে আলাদাভাবে গাছটাকে লাগাচ্ছি।
খুব সুন্দর বা আজে বাজে একটা গাছ হয়ে গেল, কিন্তু এটা আমার কাছে একদমই পছন্দ হয় না। এটা আমি গাছটাকে আলাদা ড্রয়িং করে নিচ্ছি। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে একটা চিকন একটা রেক্টেঙ্গেল নিলাম। নেয়ার নেয়ার পরে এটার স্ট্রোকটাকে অফ করে দিব। এই যে এবার খুলছে, কিন্তু কালারটা এবার খুলছে, এতক্ষণ খুলে নাই। সো এটা কালারটাকে আমি এটাকে আরেকটু চিকন করে দিলাম। চিকন করে দেওয়ার পরে এবার দেখেন এখানে একটা ব্রাশ, পেইন্ট ব্রাশ টুল আছে। পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমি আমি যা করব এখানে তাই তাই করা সম্ভব। এখানে আপনি যা করবেন তাই করা সম্ভব। এটা গাছের মতো হয়ে গেল। সেভাবে দিয়ে দিলেন। একেবারে একটু ছোট করে দেন। মোটামুটি এই গাছটাকে এখানে লাগাই দেন। গাছের প্রত্যেকটা গাছের কালারটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। গাছের কালার চেঞ্জ করতে চাইলে আবার একটু কাজ করতে হবে। সবগুলোকে সিলেক্ট করে একটা গ্রুপে দিয়ে দেন। গ্রুপে দিয়ে দেওয়ার পরে প্রত্যেকটাকে আবার এক্সপান্ড করে ফেলতে হবে। অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন অবজেক্টে গিয়ে এক্সপান্ড, দেন আপনি চাইলেই কালার চেঞ্জ করতে পারতেছেন। সবুজ, সবুজের গাছ হয়ে যাক কলা গাছ। এটা কলা গাছ হয়ে গেল বাড়ির পাশে। আপনারা আরো সুন্দর সুন্দর গাছ এঁকে নেবেন। আপনারা বিভিন্ন ড্রয়িং চেক করবেন। হ্যাঁ, আপনারা মনে করেন যে এম, ইয়েতে দেখবেন, গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে সুন্দর সুন্দর গাছ আঁকবেন। আমি আপনাদেরকে আরেকটা এর চেয়ে আরেকটু ভালো একটা গাছ এঁকে দেখাই। আমি আসলে খুব ভালো ড্রয়িং করতে পারি, এই জন্য আসলে মূলত এত সুন্দর একটা গাছ বানায় ফেললাম, দেখলেনই তো। এবারে দেখেন, এটাকেও আমি এই যে এটাকে আমি একটা স্ট্রোক বাড়াবো। দুইটা ড্রয়িং করলাম। দুইটা ড্রয়িং করার পরে আমি মনে করেন যে এটার একটা কালার দিয়ে দিলাম আলাদা। আচ্ছা, পরে কালারটা দিচ্ছি, কালারটা পরে দিচ্ছি। সো এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করি। এই দুইটাকেই আরেকটা, দুইটাকে সিলেক্ট করলাম, দেন অল্টার ধরে আরেকটা ডুপ্লিকেট করলাম। গাছ বানাইতেছি মূলত। হ্যাঁ, কি গাছ বানাই দেখেন খালি। এবারে আমি জুম করলাম, জুম করে বিভিন্নভাবে শেপ নিয়ে আমি একটু পরিশ্রম করলেই আসলে সুন্দর সুন্দর ডিজাইন দাঁড় করে ফেলানো সম্ভব। সো এভাবে করার পরে এবারে এই যে এটাকে, এটা স্ট্রোকটা অফ করে দিই। স্ট্রোকটা অফ করে দিলাম। আর এই যে এটার ভিতরে যা আছে, অর্থাৎ এইটা এই সিলেক্ট, আমি শুধু গাছটাকে সিলেক্ট করলাম, পাতাগুলোকে। রাইট বাটনে ক্লিক করে দেখেন অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে আপনি কিছু অপশন পাবেন, যে ব্রিং টু ফ্রন্ট, মানে ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে সবার উপরে পাঠাই দাও। ব্রিং টু ফরওয়ার্ড, এক ঘর উপরে পাঠাই দাও। সেন্ড টু ব্যাকওয়ার্ড, একেবারে নিচে পাঠাই দাও। সেন্ড টু ব্যাক, সবার নিচে পাঠাই দাও। সো আমি এটাকে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, সবার নিচে চলে গেল গাছটার, আর গাছটার উপর ডালপালাগুলো উপরে চলে আসলো। সো এরকম ভাবে আপনি ছোট ছোট কিছু গাছপালা লাগাই দিতে পারেন আপনার বাগিচার আশেপাশে। চাইলে এখানে মানুষ, হাঁস, মুরগি, নদী নালা অনেক কিছু অ্যাড করতে পারেন। হ্যাঁ, সো এই সব কিছু অ্যাড করার জন্য আপনাকে ড্রয়িং মাইন্ডের হতে হবে, যদি আপনি ড্রয়িং জানেন। আসলে আমাদের এই ড্রয়িংটা মূলত আমাদের শুধু আমরা যা শিখতেছি আমাদের বিশেষ প্রয়োজনে, অর্থাৎ আমরা ইলাস্ট্রেটরকে ভালোভাবে শেখার জন্য আমরা এই রাফ ইউজ করতেছি। ড্রয়িং ড্রয়িং আমাদের আসলে সাবজেক্টের মধ্যে নাই, বাট আমি তারপরও শিখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের ইলাস্ট্রেটরের প্রতি একটা ভালো অভিজ্ঞতা হয়। সো দেখেন আমি এখানে একটা
পুকুর দিয়ে পানি দিয়ে দিলাম, পানি। এবার এই পানিটাকে অপাসিটি কমায় দেন, এই যে এখান থেকে অপাসিটি কমানো যায়। এটা একটা নদী, নদী হয়ে গেছে। এই নদীটার ভিতরে একটা বর্ডার দিয়ে দেন, চার সাইডে স্ট্রোক দিয়ে দেন, স্ট্রোক। এই যে স্ট্রোকটা আছে না, এটা দিয়ে, এই যে থেকে কয়েক পিক্সেল একটা স্ট্রোক দিয়ে দেন, কালো স্ট্রোক দিতে হবে। এই যে স্ট্রোকটার কালারটা কালো কালো করে দেন, তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে একটা একটা নদী গেছে, নদী বয়ে গেছে এই ঘরের আশেপাশ থেকে। দূরে দূরে একটা গ্রাম দিয়ে দেন, অনেক দূরে একটা গ্রাম। ছোটবেলায় এগুলো আঁকতাম, খুব ভালো লাগতো। এই যে দূরে, অনেক দূরে দূরে ছোট ছোট গ্রাম আছে। এবার এই ব্রাশ টুলটা নেন, ব্রাশ টুলটা নিয়ে পেইন্ট করেন, পাহাড় পাহাড় পেইন্ট করেন। দেন এখান থেকে আপনি আম, বড় বড় তাল গাছ দিয়ে দেন। ড্রয়িংটাকে একটু আর্টিফিশিয়াল করে ফেলি, যাতে হিজিবিজি হয়ে গেছে না অনেক, ভালো লাগতেছে না কিন্তু। পিছনে গাছপালাও তেমন একটা ভালো লাগতেছে না। এভাবেই সুন্দর লাগতেছিল, হ্যাঁ, এভাবেই সুন্দর লাগতেছিল, একটা স্মুথ ডিজাইন আছে। সো আসলে এই ডিজাইনটা সুন্দর করার মেইন উদ্দেশ্য না, এই ডিজাইনটা করতে গিয়ে আমি আসলে অনেকগুলো টুলস ব্যবহার করলাম। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে ফাইনালি সারমর্মটা বলি। আসলে এই ডিজাইনটা করতে গিয়ে আমি অনেকগুলো টুলসের ব্যবহার করলাম। এই টুলসটা ব্যবহার করার ফলে এই টুলসগুলো আমাদের পরবর্তী প্রজেক্টে কাজে লাগবে। এই জন্য আসলে আমি রাফ ইউজ করার ক্ষেত্রে আমি খেয়াল করে দেখছি যে আপনি যদি রাফ ইউজ করতে চান, তাহলে আপনি যদি বিভিন্ন আর্ট আর্ট করেন, তাহলে আপনি বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করার প্রয়োজন পড়ে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, সবাই 5টা করে বাড়িঘর বানাবেন, 5টা করে ইলাস্ট্রেটরে বাড়িঘর বানায়া কে কত সুন্দর বাড়িঘর বানাতে পারেন এগুলা আপনাদের ফেসবুকে পোস্ট করে দিবেন। আর আপনারা যারা যারা যে ক্লাসগুলো অ্যাসাইনমেন্ট করেছেন, আমি সবাইকে আরেকটা বিষয়ে নোটিস করে দিচ্ছি, আপনারা যারা যারা যে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেছেন সবাই ওই অ্যাসাইনমেন্টগুলো ফেসবুক গ্রুপে আপলোড দিয়ে দিবেন, মেসেঞ্জারে না। ফেসবুক গ্রুপে ক্লাস 1 লিখে আপলোড করে দিবেন, ক্লাস 2 লিখে আপলোড করে দিবেন, ক্লাস 3 লিখে আপলোড করে দিবেন। যারা যারা ওখানে 10টা 10টা করে আপলোড করা হবে, ওগুলা ম্যানেজমেন্টের চোখে পড়বে যে ইনি 10টা করে আপলোড করছে, ইনি এই 10টা আপলোড করছে ক্লিপিং পাথ, ইনি 10টা রিটাচ, ইনি 10টা মাস্কিন। হ্যাঁ, এইভাবে আপলোড করছে। সো তাহলে আপনাদের অ্যাক্টিভিটিসটা তারা আরো বেশি ফোকাস পাবে তাদের কাছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।